আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি ক্লাস 9 এ, সেটা হচ্ছে তাপ বা হিট। এটা ক্লাস 9 এর ফিজিক্স পোরশনের একটা চ্যাপ্টার। এর আগে আমরা কার্যক্ষমতা শক্তি সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদের গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা ভিডিও তোমাদের কাছে আপলোড করেছি। তো আমাদের আজকে যে নতুন চ্যাপ্টার তাপ, তাপ আমরা কি জানি, সবাই এক প্রকার শক্তি। তো প্রথমে আমরা শিখে নেব তাপ। তাপ হলো, এটি হলো এক প্রকার শক্তি যার গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতা গ্রহণ করলে বৃদ্ধি পায় ও হ্রাস পায়। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোন বস্তু উত্তপ্ত হয় বা তার সেটা গরম হয়ে যায়, এবং বর্জন করলে তার উষ্ণতা কমে যায় বা শীতল হয়ে যায়। তো এরপর এই যে উষ্ণতা কি জিনিস, উষ্ণতা বা তাপমাত্রা, এটাকে বলা হয় টেম্পারেচার। টেম্পারেচার কি? টেম্পারেচার হলো একটি তাপীয় অবস্থা যা ঠিক করে বস্তুটি তাপ গ্রহণ করবে, মানে অন্য বস্তু থেকে তাপ নেবে বা গ্রহণ করবে নাকি বর্জন করবে। কোন বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে সেটা ঠিক হয় তার উষ্ণতা বা তাপমাত্রার সাহায্যে। সে তাপ গ্রহণ করতে পারে আবার তাপ বর্জনও করতে পারে। তাহলে তাপমাত্রা হলো এমন একটি তাপীয় অবস্থা যা ঠিক করে বস্তুটি তাপ গ্রহণ করবে নাকি তা বর্জন করবে। এরপর চলে আসি একটু অপেক্ষা করো। ঠিক আছে, এরপর আমরা করব তাপ প্রয়োগ করলে কি কি হতে পারে, বা তাপ প্রয়োগের কি কি বহিঃপ্রকাশ। তাপ প্রয়োগের কি কি বহিঃপ্রকাশ? 1 নম্বর, ফার্স্ট, অবস্থার পরিবর্তন ঘটে। মনে রাখতে হবে
যখন অবস্থার পরিবর্তন ঘটবে তখন কিন্তু উষ্ণতা স্থির থাকবে। 2 নম্বর, উষ্ণতার পরিবর্তন ঘটে। তাপ গ্রহণ করলে অবস্থার পরিবর্তন ঘটতে পারে, উষ্ণতার পরিবর্তন ঘটতে পারে। 3 নম্বর, রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, যেগুলো তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। 4 নম্বর, তাপ থেকে আমরা তাপ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি পেতে পারি, তড়িৎ শক্তি উৎপাদন হতে পারে। তাপ তড়িৎ ক্রিয়া বলে থাকে। তাপ তড়িৎ ক্রিয়া মানে উত্তপ্ত করলে সেখানে তড়িৎ প্রবাহ ঘটে, তাকে বলে তাপ তড়িৎ ক্রিয়া। 5 নম্বর, আমাদের আলোক শক্তি উৎপন্ন হয়, জানি আমরা তাপে আলোক শক্তি উৎপন্ন হতে পারে, আলোক শক্তি উৎপন্ন হতে পারে। এইগুলোকে আমরা তাহলে তাপ প্রয়োগ করলে কি কি হতে পারে? কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হতে পারে, বৈদ্যুতিক বা তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে, আলোক শক্তি উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এইগুলি হচ্ছে প্রধানত। এছাড়াও আমরা তাপ প্রয়োগ করলে কোন একটা চৌম্বক পদার্থকে উত্তপ্ত করলে অয়স্ক, এটা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, অয়স্ক চৌম্বক পদার্থ তিরস্ক চৌম্বক পরাচুম্বক পদার্থে পরিণত হয়। আমি কয়েকটা পয়েন্ট লিখে দিলাম, এছাড়াও আরো কিছু হতে পারে। প্রধানত এগুলো অয়স্ক চৌম্বক হতে পারে, যেমন লোহা, কোবাল্ট, নিকেল। এদের যদি আমরা উত্তপ্ত করি তাহলে এদের চুম্বকত্ব লোপ পায়, দিয়ে তারা পরাচুম্বকত্বে লাভ করে, চুম্বক ধর্মটা অনেকটা কমে যায়, মানে আকর্ষণ ক্ষমতা চুম্বক দ্বারা আয়রন মানে লোহা, কোবাল্ট, নিকেল এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে তাপের বহিঃপ্রকাশ, সেগুলো আমরা পেতে পারি। এরপরে চলে আসি আমাদের আলোচনার পরবর্তী বিষয়, তাপের একক। তাপের কি কি একক হয় প্রত্যেকটা আমরা দেখেছি। সিজিএস, এসআই, এফপিএস, তিনটে পদ্ধতিতেই তাপের একক হয়। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল, আর এফপিএস একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল, বাংলায় লিখে দিই ব্রিটিশ থার্মাল ইউনিট বা একক, ইউনিটটা লিখে। তো কেমন সম্পর্ক? আমাদের 1 ক্যালোরি সমান 4.2 জুল, বা জুল থেকে যদি আগে যাই এটা আমাদের কাজে লাগবে 4.2 × 10⁻⁷ আর্গ। আমরা জানি কার্যক্ষমতা শক্তিতে জুল আর আর্গের সম্পর্ক আমরা জানি, 1 ক্যালোরি সমান 4.2 জুল বা 4.2 × 10⁻⁷ আর্গ। আর বিটি ইউনিট যেটা বিটিইউ, টিআইইউ লেখা যায়, বিটিএইচ এর বিটিইউ লেখা, তো ব্রিটিশ থার্মাল ইউনিট যেটা ইউনিট, এটা 1 ব্রিটিশ
থার্মাল ইউনিট সমান 252 ক্যালোরি। এটা আমাদের খুব কম ব্যবহার হয়। তো প্রথম দুটো ভালো করে মনে রাখলেই চলবে। এছাড়াও তাপের একটা কথা বড় একক, সেটা হচ্ছে থার্ম। 1 থার্ম ইকুয়াল টু 2.52 ইনটু 10⁻⁷ ক্যালোরি। তো এই ক্যালোরি আর জুল এই দুটো একক ভালো করে মনে রাখবো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এই সম্পর্কটা মেনলি আরটা মনে রাখতে হবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কটা জিনিস তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। আর এটা থার্ম হচ্ছে একটা বড় একক, এক থার্ম সমান 2.52 10⁻⁷ ক্যালোরি। ওকে, এরপর চলে আসি আমাদের আলোচনার প্রধান জায়গা, যেগুলো বেসিক হলো তাপের মাত্রিক সংকেত। আমরা জানি এর মাত্রিক সংকেতটা লিখে দিচ্ছি m L² T-2। কার্য তাপ শক্তি, কার্য তাপ শক্তি প্রত্যেকেরই মাত্রিক সংকেত এক। এরপর চলে যাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা, গৃহীত এবং বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ কার বা কিসের উপর নির্ভরশীল। গৃহীত বর্জিত তাপ কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা তোমাদের ছোট ক্লাসেও থাকে, তো আমরা আবার এখানে পড়ে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ। কোন একটা বস্তুতে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। বস্তুর ভর যত বেশি হবে সে তত বেশি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে। দেখো খুব সহজ ব্যাপার, ধরো তুমি একটা ছোট পাত্রে জল গরম করছো, সেটা যত তাড়াতাড়ি গরম হয়ে যাবে যদি আমাদের বড় পাত্রে লাগে তাহলে কিন্তু বেশি সময় লাগে। কেন বেশি সময় লাগে? কারণ ছোট পাত্র থেকে বড় পাত্রে জলের পরিমাণটা বেশি, ভরটা বেশি। তার মানে ভর বেশি হলে সে বেশি তাপ গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে। তার মানে গৃহীত বা বর্জিত তাপ H, তাপকে H দিয়ে লেখা হবে, প্রপোর্শনাল টু M, হচ্ছে ভর। বস্তুর ভরের সাথে সমানুপাতিক গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ। 2 নম্বর, H সমানুপাতিক ডেল্টা টি। ডেল্টা টি হলো উষ্ণতা পার্থক্য। খুব সহজ এটা। কেন? ধরো তোমাকে বললো আমাদের 10 ডিগ্রির জল আছে, সেখান থেকে জলটাকে 50 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 10 থেকে 50, তাহলে উষ্ণতা বাড়াবো 40। 40 ডিগ্রি বাড়াতে হলে যতক্ষণ সে তাপ গ্রহণ করবে, যদি বলতো 10 ডিগ্রি থেকে 80 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মানে 70 ডিগ্রি উষ্ণতা বাড়াতে হবে, তাহলে নিশ্চয়ই সে তাকে বেশি তাপ দিতে হবে, তবেই তার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। তার মানে উষ্ণতা বৃদ্ধি যদি বেশি করতে হয় বা বর্জন বেশি করতে হয়, উষ্ণতা বেশি বাড়াতে হলে বা বেশি কমাতে হলে, বেশি বাড়াতে হলে সে বেশি তাপ গ্রহণ করবে, আর বেশি কমাতে হলে সে বেশি তাপ বর্জন করবে। ঠিক আছে? তাহলে 2 নম্বর পয়েন্ট হলো H সমানুপাতিক ডেল্টা টি হলো উষ্ণতা পার্থক্য। এটা হলো T2 - T1। T2 - T1 হচ্ছে সমান ডেল্টা টি। T1 টা হচ্ছে প্রাথমিক উষ্ণতা, T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। তিন নম্বর নির্ভর করে
উপাদান। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ গ্রহণ বা বর্জন করার ক্ষমতা বিভিন্ন। তাপের সুপরিবাহী আমরা জানি রূপ, তাপের সুপরিবাহী হয় রূপা বা সিলভার। তো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও পরিবাহিতা ভালো, তাপ পরিবহন ক্ষমতা। তো তাপ কতটা গ্রহণ করবে বা বর্জন করবে সেটা কিন্তু নির্ভর করে তার উপাদানের উপর। প্রধানত নির্ভর করে তার উপর উপাদানের আপেক্ষিক তাপের উপর। আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে লিখব, স্পেসিফিক হিট উপাদানের আপেক্ষিক তাপের উপর। এই প্রধানত তিনটে বিষয়ের উপরেই কতখানি কোন বস্তু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে এটা নির্ভর করে। তাহলে 5 নম্বর পয়েন্ট কি? বস্তুর ভরের ওপর। 2 নম্বর পয়েন্ট উষ্ণতার পার্থক্যের ওপর। 3 নম্বর পয়েন্ট উপাদানের ওপর। তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এবং যার আপেক্ষিক তাপ যত বেশি সে তত ভালো তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, প্রথম দুটো যদি আমরা যৌগিক ভেদ কাজে লাগে তাহলে এখানে এই সমানুপাতিক এই ডেল্টা টি, এখান থেকে যে ধ্রুবকটা চলে আসে সমান চিহ্ন দেওয়ার জন্য সেই ধ্রুবকটাকে আমরা বলবো এম এস ডেল্টা টি। এটাই হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের সূত্র হলো, যেটা উষ্ণতার পরিবর্তন ঘটায় সেটার সূত্র হলো H = ms ডেল্টা টি। তো তোমরা লেখো, আমি এক মিনিট আসছি। তাহলে আমরা দেখলাম এই যে তাপ, এটা মনে রাখবো, উষ্ণতা পরিবর্তন ঘটায়, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায় না। তাহলে H = ms ডেল্টা টি, এই সূত্রটার সাহায্যে আমরা যেখানে উষ্ণতার পরিবর্তন ঘটবে সেখানে এই সূত্রটার সাহায্যে আমরা সমাধান করব আমাদের প্রশ্নাবলী। কিন্তু অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই সূত্র কাজে লাগবে না। অবস্থার পরিবর্তন ঘটায় যে তাপ, তাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ, সেটা আমাদের পরবর্তী আলোচনার বিষয় হবে। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা এবার এগিয়ে যাব। তো আমরা বুঝতে পারলাম তাহলে কোন বস্তুর তাপ কতটা গ্রহণ করবে বা বর্জন করবে, যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটাবে, যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটাবে সেটা হলো ms ডেল্টা টি। m হলো বস্তুর ভর, s হলো আপেক্ষিক তাপ, আর ডেল্টা টি হলো উষ্ণতার পার্থক্য। তাহলে এই হচ্ছে, যদি আমাদের h এর মান > 0 আসে তাহলে গ্রহণ, আর h যদি <0 আসে তাহলে বর্জন। ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের কেন কখন বললাম h এর মান, দেখো ডেল্টা টিটা যদি t2 টা ডেল্টা টি > 0 কখন হবে, যদি t2 > t1 হয়, মানে বস্তুটা তাপ গ্রহণ করে উষ্ণতা বেড়ে গেছে, তখন ডেল্টা টি > 0। আর ডেল্টা টি <0 হলে t2 t1, মানে বস্তুটা তাপ বর্জন করেছে, তার ক্ষেত্রে ডেল্টা টিটাও <0। ডেল্টা টি যদি 0 থেকে ছোট হয় তাহলে h টা 0 থেকে অবশ্যই ছোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাটা আমরা বুঝে নিলাম। তো এই সূত্রটাই আমাদের বেসিক সূত্র। উষ্ণতার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এই সূত্র কাজে লাগিয়ে আমরা যাবতীয় সমস্যার সমাধান করব। আচ্ছা, এরপরে চলে যাই
পরবর্তী আমাদের আলোচনার বিষয় ক্যালোরিমিতির নীতি। ক্যালোরিমিটার নামক যন্ত্রের সাহায্যে তাপের পরিমাণ হিসাব করা হয়। তো ক্যালোরিমিতির যে নীতি সেটা আমরা করতে হবে। ক্যালোরিমিটার থেকে ক্যালোরিমিতির নীতিটা এসেছে। তো দুটো বস্তু আছে, একটা এ বস্তু একটা বি বস্তু, দুটো তরল আছে বা বস্তু আছে। তো এর উষ্ণতা T1, এর উষ্ণতা T2 ডিগ্রি সেলসিয়াস, এর ভর M1, এর ভর M2, এর আপেক্ষিক তাপ S1, এর বি এর আপেক্ষিক তাপ S2। তো ক্যালোরিমিতির নীতি কি বলছে? যখন কতগুলো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে, সেক্ষেত্রে দুটো বস্তুর ক্ষেত্রে যদি ভাবি, আমি এই জিনিসটাকে আরো একাধিক দুটোর ক্ষেত্রে, দুটোর বেশি ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো তোমাদের যেটা আছে সেটাকে বলে নিই। যখন দুটো বস্তু, একটা বললাম এটা উষ্ণ বস্তু, ধরে নিলাম T1 টা গ্রেটার দ্যান T2, মানে এটা উষ্ণ, এটা শীতল বস্তু। তাহলে দুটো বস্তু যখন তাপের আদান প্রদান করবে, দুটো বস্তুকে যদি পরস্পর কাছাকাছি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে উষ্ণ বস্তু থেকে এই তাপ বর্জন করবে, তাপ সরবরাহ করবে। তাহলে উষ্ণ বস্তু তাপ দেবে শীতল বস্তুকে। এবং ক্যালোরিমিতির নীতি কি বলছে? এ যতখানি তাপ বর্জন করবে, ঠিক সমপরিমাণ তাপ এ গ্রহণ করবে। প্রথম বস্তু যতখানি তাপ ছাড়বে, দ্বিতীয় বস্তু ততখানি তাপই গ্রহণ করে নেবে। কন্ডিশন মানে সুতরাং মোট গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মোট গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ সমান 0। মানে প্রথম বস্তু যতখানি তাপ বর্জন করবে আর এ যতটা গ্রহণ করবে, যদি বলি এ 100 ক্যালোরি তাপ ছাড়লো, এই 100 ক্যালোরি তাপ গ্রহণ করলো, তাহলে যদি এ ছাড়ে, যদি মাইনাস হয়, তাহলে প্লাস বর্জন করলো, মাইনাস করলো, গ্রহণ করলো, প্লাস করলো, তাহলে প্লাস মাইনাস হয়ে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে ক্যালোরিমিতির নীতি শর্ট ফর্ম ভাবলে মোট গৃহীত তাপ এবং বর্জিত তাপের পরিমাণ সর্বদা 0 হবে, যদি বাইরে থেকে কোনো তৃতীয় বস্তু না থাকে। মানে এ যতখানি তাপ ছাড়বে ততখানি তাপই গ্রহণ করবে। এবং এই প্রক্রিয়া কতক্ষণ চলবে? এই প্রক্রিয়া, তাপ গ্রহণ বর্জন প্রক্রিয়া, ততক্ষণ চলে যতক্ষণ না পর্যন্ত তাপীয় সাম্য, থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি হয়। তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি হয়ে গেলে উভয়ের উষ্ণতা স্থির হয়ে যাবে, একই উষ্ণতায় চলে আসবে। তখন কিন্তু কেউ আর তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে না। তাহলে ক্যালোরিমিতির নীতি তাহলে কি দাঁড়ালো? যখন দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের কাছে আসে, তখন উষ্ণ বস্তু তাপ ছাড়ে,
সেই তাপ গ্রহণ করে শীতল বস্তু। এই প্রক্রিয়াটা ততক্ষণই চলে যতক্ষণ না তাদের তাপীয় সাম্য সৃষ্টি হচ্ছে। তাপীয় সাম্যাবস্থায় এসে এ বস্তু কোনো তাপ ছাড়বে না, বি বস্তু কোনো তাপ গ্রহণ করবে না, এবং এই প্রক্রিয়ায় অবশ্যই প্রথম বস্তু যতটা তাপ ছাড়বে দ্বিতীয় বস্তু ততটাই তাপ গ্রহণ করবে। এবং তাপীয় সাম্যাবস্থার শেষে ধরি তাপীয় সাম্যাবস্থায় উভয়ের উষ্ণতা সমান T ডিগ্রি সেলসিয়াস। ধরো জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বললাম প্রথম বস্তুর T1 ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, আর T2 ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবার তাপীয় সাম্যাবস্থায় দুজনেরই হয়েছে 50, মানে উষ্ণ বস্তুটা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, আর শীতল বস্তুটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে তাপ গ্রহণ করে 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে প্রথম বস্তু যতটা তাপ ছাড়বে দ্বিতীয় বস্তু ততখানি তাপই গ্রহণ করবে। তাহলে প্রথম বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান দ্বিতীয় বস্তু কর্তৃক বর্জিত তাপ। তার মানে আমরা এখানে শিখে গেলাম। সুতরাং প্রথম বস্তু যতটা তাপ ছাড়বে, মানে এ বস্তু ক্যালোরিটিক নীতির প্রধান কথা, এ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান বি বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে এ বস্তু যতক্ষণ তাপ বর্জন করবে, যেহেতু একে আমরা ধরে নিয়েছি উষ্ণ বস্তু, তাহলে সে বর্জন করলো, দেখো, আর বি বস্তু সেটা গ্রহণ করলো। তো আলটিমেটলি দুজনের উষ্ণতায় কিন্তু T1 থেকে কমে হয়েছে T, তাহলে ধরো একটা মাঝখানে লিখলাম T, তাহলে T1 থেকে কমে হয়েছে T, T2 থেকে বেড়ে হয়েছে T, তাহলে দুজনেই কিন্তু আলটিমেটলি, যেমন ধরো দিলাম T1 ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ এক্সাম্পল T1 ছিল 80, T2 ছিল 20, সাম্যাবস্থায় গিয়ে T হলো 50। তার মানে 80টা কমে হয়েছে 50, 20টা বেড়ে হয়েছে 50। এ কেন কমে গেছে? কারণ তা বর্জন করেছে। আর 20টা বেড়ে কেন 50 হয়েছে? কারণ কি করেছে? তা গ্রহণ করেছে। তাহলে এই হচ্ছে এখানে ঠান্ডা। তাহলে গৃহীত বা বর্জিত তাপের যে সূত্র আমরা শিখেছি সেটা শিখেছি H=ms ΔT। তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে কথা হচ্ছে, প্রথমটার নিয়ম হলো M1, S হলো S1, T কত হলো? T1 থেকে T হয়েছে, তাহলে T1 বড় মাইনাস T সমান, এর ক্ষেত্রে ভর হলো M2, এর হলো S2, H করে বার করছি, তাপ করে বার করছি, গৃহীত তাপ কত? M2, আপেক্ষিক তাপ S2, উষ্ণতা T2 থেকে বেড়ে T হয়েছে, তাহলে T মাইনাস T। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি বলি, সুতরাং T সমান আসছে, T যদি ক্যালকুলেট করি তাহলে আসছে M1 S1 T1 প্লাস M2 S2 T2 বাই, মানে হিসাব করে দেখো এটাই আসবে, M1 S1 প্লাস M2 S2। ওকে, তাহলে এটাই হচ্ছে মিশ্রণে যদি দুটো তরল পদার্থ নিই, আমি অঙ্ক করাচ্ছি, অঙ্ক করার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দুটো তরল নিয়ে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলে যেমন A আর B যদি দুটো তরল দুটো পাত্রে ছিল, তাকে মিশিয়ে দিলাম, তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে? মিশ্রণের উষ্ণতা মানেই
সাম্যাবস্থায় উষ্ণতা কত, মানে যখন তারা তাপ গ্রহণ বর্জন করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ক্যালোরিমিতির অন্তিম অবস্থা যাকে বলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে দুটো মিশ্রণের পদার্থে মিশিয়ে দিলে উষ্ণতা বের করার এটা একটা সূত্র আমরা করতে পারি। তাহলে প্রথম বস্তু যতটা তাপ ছাড়লো, দ্বিতীয় বস্তু ততখানি তাপই গ্রহণ করল। এই শর্তটা, এই কন্ডিশনটা বর্জিত তাপ আর গৃহীত তাপ কখন সমান হবে? তো এই কন্ডিশনটা যদি সঠিক হতে হয় তাহলে কতগুলো শর্ত নির্ভর, কতগুলি শর্তের ওপর এটা নির্ভরশীল, কতগুলো শর্তের ওপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি। ফার্স্ট কন্ডিশন, 1 নম্বর, তৃতীয় কোণ যারা আদান প্রদান করছে তারা ছাড়া তৃতীয় কোণ তাপের উৎস বা শোষক, শোষক মানে যে শোষণ করে, থাকবে না। তাপ শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হবে না। তাপ শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হবে না, চেঞ্জ হবে না অন্য কোনো শক্তিতে। ওকে, ভালো করে দেখে নাও। আর 3 নম্বর, এখানটা লিখি 3 নম্বর পয়েন্টটা, পয়েন্ট 3 আমি লিখে দিলাম। থার্ড পয়েন্ট, বস্তুগুলির মধ্যে যে পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে, যেমন এ আর বি ধরেছি, বস্তুগুলির মধ্যে তাপের আদান প্রদান, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার ঘটবে না এবং তাপ শক্তির উদ্ভব ও শোষণ ঘটবে না। তাপ উৎপাদী বিক্রিয়া হবে না, তাপ শোষী বিক্রিয়া হবে না। রাসায়নিক বিক্রিয়া হলে কিছু পরিমাণ তাপ শোষণ বা উদ্ভব ঘটে, যেগুলো তাপ উৎপাদী বা তাপ মোচী বিক্রিয়া, তাপগ্রাহী বা তাপ মোচী বিক্রিয়া বা তাপ উৎপাদী বা তাপ শোষী বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো হবে। তাহলে 3টে কন্ডিশন আমরা পড়ে ফেললাম। এই হলো 3টে প্রধান কন্ডিশন, যে যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই হয় তবেই বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান হবে, না হলে হবে না। তাই বলে এটা ভাববো না ক্যালোরিমিতির নীতি শুধুমাত্র এ আর বি দুটো তরল, দুটো বস্তু ক্ষেত্রেই প্রযোজ্য। 3টে তরলের মধ্যেও কিন্তু, মানে যাদের নিয়ে আমরা কাজ করব তারা ছাড়া তৃতীয় কোনো বস্তু থাকবে না, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে না। সেখানে তাপ শক্তি যে বর্জন করলো সেটা অন্য শক্তিতে, আলো শক্তি, চৌম্বক শক্তি হতে পারে, অসুবিধা, চৌম্বক শক্তিকে নষ্ট করবে না, আমরা যেগুলো পড়েছি। তারপরে
অবস্থার পরিবর্তন ঘটাবে না, এখানে ধরে নেওয়া হচ্ছে অন্য শক্তিতে রূপান্তরিত হবে না, তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে না। তাহলে এই হচ্ছে তিনটে শর্ত। এই তিনটে শর্ত যদি সঠিকভাবে পালিত হয় তবেই ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য বা সঠিক বলে ধরে নেওয়া হবে। তো আমরা একটা অঙ্কে চলে আসি। তার আগে আপেক্ষিক তাপটা একটু বুঝে নিই। আপেক্ষিক তাপ কি জিনিস? নেক্সট আমাদের আলোচনার বিষয় আপেক্ষিক তাপ। লিঙ্কটা বুঝে নিই। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট তো আমরা জিনিসটা খুব সহজভাবে ভাবি। সূত্র পেয়েছি H = ms ডেল্টা টি। এটা পেয়েছি গৃহীত বর্জিত তাপের যে সূত্র H = ms ডেল্টা টি পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমরা S লিখি, S লিখতে পারি, দেখো H/m ডেল্টা টি। যদি m = 1 ডেল্টা টি = 1 হয়, এটাও এক বসানো, মানে S = আছে, তবে S = h। এটাই হলো সংজ্ঞা বা ডেফিনেশন। কি ডেফিনেশন? একক ভরের কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ পরিবর্তন করতে বা বৃদ্ধি করতে যে পরিমাণে h লাগে, মানে তাপ লাগে, সেটাই হলো আপেক্ষিক তাপ। কি বললাম? একক ভরের কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, h এর প্রয়োজন, যে h হবে সেটাই হবে তার উপাদানের আপেক্ষিক তাপ। দেখি, সুতরাং একক ভরের কোন বস্তু এটা কিভাবে উষ্ণতার পরিবর্তন করে লিখব? অবস্থার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোন বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটিয়ে উহার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে বৃদ্ধি বা হ্রাস করতে হবে। তাহলে জিনিসটা আরো ডিটেইলস হবে। বৃদ্ধি বা হ্রাস করতে দেখা যাচ্ছে, বৃদ্ধি বা হ্রাস করতে ক্লোজ করে দিই আমাদের সুবিধার জন্য। ডান। যে পরিমাণ তাপ গৃহীত, বৃদ্ধি করলে গৃহীত বা হ্রাস করলে বর্জিত, তাহাই হলো বা তাকে বলা হয় ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপটা কি বলে দিলাম? একক ভরের কোন বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটিয়ে উহার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে
যে পরিমাণ তাপ গ্রহণ বা গৃহীত বা বর্জিত হয় তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এটাই হলো আপেক্ষিক তাপের সংজ্ঞা। তো আপেক্ষিক তাপের যদি এককে যায়, সিজিএস একক। উপরে আছে এইচ, তাহলে ক্যালোরি, নিচে আছে ভর, গ্রাম, ইনভার্স, নিচে আছে উষ্ণতা, ডিগ্রি সেলসিয়াস, ইনভার্স। এটা হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বা ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ভাগ আছে, নিচে আছে, তাই উপরে উঠে গিয়ে টু দি পাওয়ার -1। তাহলে এসআইতে কি হবে? এসআইতে হবে এসআই একক কি হবে? ক্যালোরিটা হয়ে যাবে জুল, গ্রাম হবে কিলোগ্রাম, ডিগ্রি সেলসিয়াস হবে কেলভিন। তো এই যে এককগুলো আমরা লিখলাম বা আপেক্ষিক তাপ যেটা করছি সেটা কঠিন আর তরলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। গ্যাসের ক্ষেত্রে হয় মোল পড়েছি আমরা, মোলার আপেক্ষিক তাপ ওখানে একটু আলাদা, কারণ গ্যাসের ক্ষেত্রে পদার্থের পরিমাণটা মোলের সাপেক্ষে বিচার করি। তাহলে ক্যালোরি পার মোল ডিগ্রি সেলসিয়াসেও হয়, ক্যালোরি পার গ্রামেও হয়, আবার জুল পার মোল কেলভিন, আবার জুল পার কেজি কেলভিন যেমন হয় সেরকম জুল পার মোল এককেও কিন্তু হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। মাত্রিক সংকেত তোমাদের ভৌত রাশির মাত্রায় আলোচনা করা আছে, সেটা আমি আর এলাম, তোমরা পারবে করবে, করেই দিই নাকি, করে দিতে পারি, ইন্টারেস্টিং জিনিস করতে পারবে। মাত্রিক সংকেত, এসে মাত্রিক সংকেত যদি হিসাব করি, ডাইমেনশন অফ এস, এইচ হলো ml স্কয়ার t মাইনাস t, m হচ্ছে মাস m, আর উষ্ণতা হলো থিটা। তাহলে m কেটে গেল, তাহলে l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 থিটা টু দি পাওয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রিক সংকেত। ঠিক আছে, আচ্ছা এবার আপেক্ষিক তাপ করলাম, h = ms ডেল্টা টি বলে তো অঙ্ক একটু আলোচনা করা যাক, দেখা যাক কি অঙ্ক। উদাহরণ দিই, আমি একটা অন্য থিওরিতে যাব। এর পরবর্তী আমাদের আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র। তো তোমাদের তাপগতিবিদ্যা বলে কিছু নেই, অনেক জুলের সূত্র। বললো ধরো দুটো পাত্র আছে, এটাতে জল, দুটোতে জল আছে, এর উষ্ণতা বললো 20 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ভরটা বলে দিল 50 গ্রাম। প্রথম পাত্রটা এই পাত্র, এই পাত্রে 50 গ্রাম জল আছে যার উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। আর একটা পাত্র আছে, এর মধ্যে জল আছে একটু বেশি, বি পাত্র, এর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস, আর ভর বললো ধরো 25 গ্রাম। এই দুটো বলে দিচ্ছি। এই দুটো জলকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে যে জলটা উৎপন্ন হলো, মানে নতুন যে মিশ্রণটা তৈরি হলো, তাহলে মিশ্রণের
25 গ্রাম ধরেছি কেন, ওটা বেশি ধরি, 250 গ্রাম ধরি, এটা ছোট হয়ে যাচ্ছে, জলটা বেশি 250। তো প্রশ্ন কি হলো, এই দুটো জলকে আমরা যদি মিশিয়ে দিই তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো প্রশ্ন কি, এ ও বি পাত্রের জলকে মিশিয়ে দেওয়া হলে বা মিশ্রিত করলে মিশ্রণে উষ্ণতা কত হবে। তো মনে রাখতে হবে জলের আপেক্ষিক তাপ সিজিএস এর কথা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আমি এইভাবে লিখলাম, করতে হবে ইনভার্সে মান দিতে। জলের আপেক্ষিক তাপ, যত তরল আছে তার মধ্যে জলের আপেক্ষিক তাপই কিন্তু সব থেকে বেশি। তো এবার আমাদের তাহলে সমাধান করব আমরা। তাহলে আমাদের সাধারণ জ্ঞান থেকে আমরা বুঝতে পারছি 20 ডিগ্রির জলটা হলো তাপ গ্রহণ করবে, 80 ডিগ্রির জলটা তাপ বর্জন করবে। তো ধরে নিলাম মিশ্রণে ধরি মিশ্রণে সমাধান করছি, উষ্ণতা হবে T ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের উষ্ণতা হবে T ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে 20 ডিগ্রির জল, সেই 20 ডিগ্রির জলের উষ্ণতা বেড়ে হবে T, আর 80 ডিগ্রির জলের উষ্ণতা কমে হবে T। এটা স্বাভাবিক ব্যাপার, এটা বেশি, তাহলে তাপ ছাড়বে, এর থেকে এখানে তাপ যাবে, তাপ যাবে এর থেকে মিশিয়ে দিলে, দিয়ে সাম্যাবস্থায় উষ্ণতা হবে T যখন তাপ বর্জন করবে না। তাহলে গৃহীত তাপ কত? সূত্র কি, H = M S ডেল্টা। শিখে গেছি আমরা। এর M কত? 50, S হচ্ছে 1, ডেল্টা টি কত? 20 থেকে বেড়ে T, তাহলে T - 20। আর বর্জিত তাপ এর ভর কত? এ বর্জন করবে 250, আপেক্ষিক তাপ 1 ইনটু 80 থেকে কমে T, কারণ একটা কম ছিল তাই বেড়েছে, আর এটা তাপ ছাড়লে উষ্ণতা কমে, তাহলে 80 থেকে কমে, তাহলে 80 - T। টিটা কিন্তু 20 লেস দেন T লেস দেন 80, টিটা কিন্তু দুটোর মাঝামাঝি থাকবে, মধ্যবিন্দু হবে না, মানে 50 20 80 গড় করে দিলাম T বেরোবে তা নয়, ভেতরে থাকবে 20 থেকে 80 মধ্যে T এর মানটা হবে, হতেই হবে। তাহলে একটা কন্ডিশন কি, আমরা এখানে অঙ্কটা করার সময় শুধু ধরে নিচ্ছি 20 ডিগ্রির জলটা তাপ গ্রহণ করলো, 80 ডিগ্রির জল তাপ বর্জন করলো, কিন্তু এখানে ধরে নিলাম না, একটুখানি চিন্তা করলে দেখো একটা পাত্রে যদি জল রাখি সেই পাত্রটাও তো কিছুটা তাপ গ্রহণ করবে। তো সেটা আপাতত এই অঙ্কটাই ধরলাম না, পরের যদি কোনো সমস্যায় আমরা আসবো তখন সেটা ধরে নেবো। পাত্রেরও আপেক্ষিক তাপ, পাত্রের ভর দেওয়া থাকবে। তো আপাতত আমরা একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম। বোঝা গেল ব্যাপারটা, যে পাত্রে ঢালবো সেও তো নিশ্চয়ই, একটা বাটিতে যদি জল গরম করি তেরম তো নয় যে জলটাই ফুটবে, বাটিটা গরম হবে না, কারণ পাত্রের উষ্ণতা যা হবে তরলের উষ্ণতাও কিন্তু তাই হবে, তাহলে পাত্রও কিছু তাপ গ্রহণ করে। ওকে, কিন্তু আমরা এই অঙ্কটাই শুধু ধরে নিলাম এ গ্রহণ করলো, বি বর্জন করলো, সহজভাবে। তাহলে ক্যালোরি নীতি অনুসারে কি, বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান, তাহলে দুটোকে সমান করে দিই। তাহলে অতএব 50 গুণ, এখানে 1 আছে, T - 20 সমান 250 গুণ 80 - T। এটাকে সমাধান করলে
আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবো। আমরা সমাধানটা করে ফেলি। সমাধান করে দেখো, এটা আসছে বা 50t, আচ্ছা 5 দিয়ে 50 আর 250 কেটে দিলাম, তাহলে 5 হলো। t মাইনাস 20 সমান 400 মাইনাস 50, এটা দিতে হলো 60, এটা দিতে হলো 420, অতএব t চলে এলো 70, 642 70, অতএব পেয়ে গেলাম। অতএব মিশ্রণের উষ্ণতা হবে 70 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই দুটো মিশ্রণকে আমি যখন মিশিয়ে দিলাম, তাহলে মিশ্রণের উষ্ণতা হলো 70 ডিগ্রি সেলসিয়াস এবং অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে আমরা চলে যাবো আবার করবো। আলোচনা শেষ হলে আমরা চলে যাই পরবর্তী সমাধানে আলোচনা। নেক্সট একটু অপেক্ষা করো তোমরা। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগছে। তো বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো লকডাউনের সময় আমাদের স্কুল এখন খুলতে অনেক দেরি, বা কবে খুলবে আমরা কেউই জানি না। তো তাই ঘরে বসে যতটা এগিয়ে যাওয়া যায় সেটাই আমাদের করতে হবে। সবাই ভালো করে পড়াশোনা করো। তো পরবর্তী আমরা চলে আসি, আমাদের থেকে কালি ভরা হয়ে গেছে। পরবর্তী আমাদের যেটা, সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, বা যেটা প্রচলিত জুলের সূত্র নাম। খুব ইম্পর্টেন্ট, অনেক অঙ্ক আমাদের এখান থেকে করতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র, এটা কি বলছে? এটা বলছে, ছোট একটা এক্সাম্পল দিই। তাপগতিবিদ্যার জুলের সূত্র, বা এটা অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্রের নিম্নরূপ। এটাকে বলা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রের নিম্নরূপ। একটা রূপ। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটা শাখা, যেখানে গ্যাসীয় অবস্থা, কোনো গ্যাসীয় সংস্থা সিস্টেমের, গ্যাসিয়াস সিস্টেমের এবং চাপ, আয়তন, উষ্ণতা, ঘনত্ব এবং অন্যান্য বিভিন্ন তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের আলোচনা করা হয়। এবং সেখানে বিভিন্ন বিজ্ঞানী আছেন, যেমন জুল আছে, ক্লসিয়াস আছেন, ঠিক আছে, কেলভিন আছেন, কেলভিনের নাম শুনেছি, প্ল্যাঙ্ক আছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক, ওনারা। তো তাপগতিবিদ্যার শাখাতেই আমাদের শিখতে হয়, বা শিখতে আমরা, যেখানে আমাদের রেফ্রিজারেটর, এসি কীভাবে কাজ করে, ইঞ্জিন কীভাবে কাজ করে। ইঞ্জিন আমরা জানি গাড়িতে থাকে, রেফ্রিজারেটর সবাইটা বাড়িতেই থাকে, ঠিক আছে, এগুলো কী করে কাজ করে সেগুলো আমরা জানি। তো যাই হোক, জুলের সূত্র হলো শক্তি সংরক্ষণ সূত্র। বলছে
কার্য ও তাপ শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। মানে কি, কিছু পরিমাণ কার্য করলে দুটো হাতকে ঘষলাম, দুটো হাতকে ঘষলে তো বড় হচ্ছে, তাহলে আমরা যে কার্য করলাম সেটা তাপে রূপান্তরিত হয়ে আমাদের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। তাহলে কার্য থেকে তাপ পেতে পারি, আবার তাপ থেকেও কার্য পেতে পারি। বিভিন্ন ইঞ্জিন চালানোর ক্ষেত্রে তাপ, যেমন যখন আমরা গাড়ি চালাই, গাড়িতে ফুয়েল বা জ্বালানি ভরতে হয়, জ্বালানির সাহায্যে বিভিন্ন ইঞ্জিন চলে। আমরা জানি আগেকার দিনে কয়লাতে ইঞ্জিন চলতো, বাষ্পচালিত ইঞ্জিন, ঠিক আছে। এখন আমাদের তড়িৎ শক্তির কাজে লাগে ইঞ্জিন চালানো হয়। তো আগেকার দিনে তাপ শক্তি বা স্টিম ইঞ্জিন আমরা দেখেছি চলতো। তো তাহলে কার্য আর শক্তি পরস্পর সমতুল্য বা রূপান্তরযোগ্য। মানে কার্য থেকে আমি তাপ পেতে পারি এবং তাপ থেকে কার্য পেতে পারি। কার্য থেকে তাপ, মানে কার্য W আর তাপ পরস্পর রূপান্তরযোগ্য। মানে কার্যকে তাপে রূপান্তরিত করা যেতে পারে, আবার তাপকে সমতুল্য পরিমাণ কার্যে রূপান্তরিত করা সম্ভব। মানে এখানে কোনো শক্তি নষ্ট হবে না। আমরা যত কার্য করব সেটা পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত হবে, বা আমরা যতক্ষণ তাপ প্রয়োগ করব সেটা পুরোপুরিভাবে সমতুল্য পরিমাণ কার্যে রূপান্তরিত হবে। তো তার মানে আমরা যদি ছবি আঁকি, এটা যদি আমাদের সিস্টেম হয়, সিস্টেম মানে ধরো কোনো একটা ইঞ্জিন বা ধরো কোনো একটা কিছু আছে, সেটাকে আমি তাপ প্রয়োগ করছি। এখানে তাপ দিলাম, তাপ দিলে মানে ফুয়েল দিলে, জ্বালানি দিলে সে আমাকে কার্য প্রয়োগ দিচ্ছে, মানে বাহ্যিক কার্য। তার মানে যখন কোনো সিস্টেমকে আমরা কিছু পরিমাণ তাপ দেব, সেই তাপটা সেই সিস্টেম সম্পূর্ণরূপে সমতুল্য পরিমাণ কার্যে রূপান্তরিত করতে পারবে। কোনো তাপ শক্তি বিনষ্ট হবে না, মানে শক্তি সংরক্ষণ হচ্ছে। তাপটা পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো শক্তি অপচয়ের কথা বলেনি, যদিও সেটা বাস্তবে জুলের সূত্রটা পুরোপুরি খাটে না। কিন্তু আমরা এই যে অঙ্ক করবো, এটা আইডিয়াল কেস। বাস্তবে কখনোই আমরা যখন কোনো একটা ইঞ্জিনকে কিছু পরিমাণ, ধরো আমরা যখন মোটরসাইকেল চালাই, তেল ভরলাম, গাড়ি চালাচ্ছি, তো ফুয়েলটা দিলাম, দেখবো গাড়িটা যেমন চলছে ইঞ্জিনটাও কিন্তু গরম হচ্ছে। কিন্তু সেই যে ইঞ্জিনটা গরম হলো, সেই তাপটা বিনষ্ট হলো, সেই তাপকে কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না। তার মানে জুলের সূত্র বা প্রথম সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্র বাস্তবে পুরোপুরি অ্যাপ্লিকেবল নয়। এটা একটা আদর্শ ঘটনা বা আদর্শ আইডিয়াল কেস, ঠিক আছে। মানে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করা সম্ভব নয়, কিছুটা নষ্ট করে। কিন্তু যাই হোক, আমরা যেটা করছি, তো তাপ আর কার্য পরস্পর রূপান্তরযোগ্য। এবং গাণিতিক রূপটা কি? W proportional to H। এটা হলো তাপ, এটা হলো সমতুল্য পরিমাণ কার্য। তাহলে তাপকে সমতুল্য পরিমাণ কৃতকার্যে রূপান্তরিত করা সম্ভব। এবং এখান থেকে যে কনস্ট্যান্টটা আসে, তাপকে কার্যে রূপান্তরিত করতে গেলে যে জিনিস দিয়ে গুণ করতে হয় সেটাই হলো J। W equals to JH। এই J কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো আমাদের জুলের সূত্র অনুসারে যখন কোনো সিস্টেমকে কিছু পরিমাণ তাপ আমরা সরবরাহ করব, সেই তাপ সম্পূর্ণরূপে বাহ্যিক কার্য সম্পাদন করবে, কোনো তাপ নষ্ট হবে না, অর্থাৎ শক্তিটা সংরক্ষিত হবে। মানে তাপ রূপান্তরিত হচ্ছে কার্যে সম্পূর্ণরূপে, কোনো তাপ শক্তি বিনষ্ট হচ্ছে না। তো গাণিতিক রূপটা কি হলো? তাহলে তাপকে সমতুল্য পরিমাণ কার্যে নিয়ে যেতে হলে কোন জিনিস দিয়ে গুণ করব? J দিয়ে গুণ করব। J হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে J যদি দেখি, তাহলে J সমান তাহলে লিখতে পারি W/H।
মান হয় যে সমান ডাব্লিউ, তাহলে অর্থাৎ একক পরিমাণ তাপের যান্ত্রিক তুলনা কাকে বলে? তাপ উৎপন্ন করতে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়। এইচ যদি এক হয় তাহলে যে সমান ডাব্লিউ, তাহলে এইচ এক হলে যে সমান ডাব্লিউ, মানে একক পরিমাণ তাপ যদি এক হয় তাহলে যে যত হবে, ডব্লিউ মান যত হবে সেটাই হয়ে যায় কার্য করতে হয়। তো হয় তাকে বলে তাপের যান্ত্রিক তুলনা। তাপের যান্ত্রিক তুলনা। একক পরিমাণ কার্য করতে যে পরিমাণ একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে জুলের সূত্র আমাদের কি শিখিয়ে দিচ্ছে? শক্তি সংরক্ষণ সূত্র শিখছে এবং কিভাবে তাপ শক্তিকে কার্যে রূপান্তরিত করা যায় সেটা শিখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমাদের যে এর মান, যে এর মান একটা মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 into 10 to the 7 8 per calorie CGS। আর এসআই কে দেখো, তাহলে এটা W/H, কৃতকার্য হলো 8, H হলো ক্যালোরি, তাই 8 পার ক্যালোরি। আর এসআই তে গেলে এটা হচ্ছে দেখো জুল পার জুল, দুটোই জুল, কার্যটাও জুল, কার্যের এসআই একক জুল, তাপের এসআই একক জুল, তাই 1 জুল পার জুল। তাই জুল পার জুল করলে কিন্তু একক দিন ওর একক লেখা যাবে না। তাহলে যে একক লিখতে গেলে আমাদের এটা অঙ্ক করার ক্ষেত্রে 2 নম্বর ভ্যালুটা নিয়ে সবসময় কাজ করবো। সিজিএস এ অঙ্ক করবো, যত অঙ্ক করবো, ঠিক আছে, এটা মনে থাকে। আচ্ছা, তো এই হলো আমাদের জুলের সূত্র। কয়েকটা কথা একটু বলে আজকের আলোচনা শেষ করব। তাহলে জুলের সূত্র শিখে গেলাম, শক্তি সংরক্ষণ সূত্র, কার্য থেকে কি করে তাপ পাই। W সমান JH। অঙ্ক ক্ষেত্রে, গাণিতিক সমস্যার ক্ষেত্রে এক নম্বর, একটা বস্তু H উচ্চতা থেকে পড়ছে, H উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোথায় লাগবে বললো, ধরো একটা ঝর্ণার জল আছে, ঝর্ণাটা থেকে জল পড়ছে, জলটা পড়ে ধাক্কা খাচ্ছে মাটিতে, তাহলে কত তাপ উৎপন্ন হবে। ক্ষেত্রে W বসবে mgh। 2 নম্বর, ভি বেগে স্থিতিশক্তি পরিবর্তন সমান কৃতকার্য, তোমরা কার্যকরণ সূত্র পড়েছো। ভি বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে
ডাব্লিউ বসবে হাফ এমভি স্কয়ার মানে বলছি এই দুটো আপাতত বলে রাখলাম। এরপরে এইচ এর মান দু রকম আমরা বসাবো, সেটা আমরা অঙ্ক যখন করব সেই আলোচনায় বলে যাব। তো আমাদের আজকে আলোচনা যেটা আমরা করলাম সেই আলোচনায় তোমরা শিখে গেলে কি কি তাপ কি, উষ্ণতা কি, তাপ প্রয়োগ করলে কি কি পরিবর্তন হতে পারে, তাপের একক কি কি হতে পারে, গৃহীত এবং বর্জিত তাপ কোন কোন বিষয় নির্ভর করে, আপেক্ষিক তাপ কি, তার একক মাত্রিক সংকেত এগুলো বললাম। আর কি বললাম, ক্যালোরিমিতির মূলনীতি খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে বুঝবে এবং অঙ্কগুলো আমি করাবো তোমাদের অবশ্যই। ক্যালোরিমিতির মূলনীতি বললাম, কখন ক্যালোরিমিতির মূলনীতি খাটবে কন্ডিশনগুলো আমি বলে দিয়েছি। তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত না হলে, তৃতীয় কোনো বস্তু শোষক বা উৎপাদক না থাকলে, আর রাসায়নিক বিক্রিয়া না ঘটে তাপ উৎপন্ন বা গ্রহণ না হবে, এগুলো হচ্ছে কন্ডিশন। আচ্ছা, ক্যালোরিমিতির মূলনীতি থেকে একটা অঙ্ক করিয়ে দিয়েছি তোমাদের, আরও অঙ্ক করাবো, কোনো চিন্তার বিষয় নেই। তোমাদের পড়লেই, তোমরা যত পড়বে আমি তত বেশি তোমাদের শেখানোর চেষ্টা করবো, আগ্রহটা খুব দরকার। আর তারপরে বললাম আমরা শক্তি সংরক্ষণ সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র, W=H, কৃতকার্য আর তাপ শক্তি পরস্পর সমতুল্য বা রূপান্তরযোগ্য। তাপকে সমতুল্য পরিমাণ কার্যে রূপান্তরিত করলে W=H। সেখান থেকে শিখলাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এবং যে রেকর্ডগুলো শিখে নিলাম। আর দুটো কথা বলে রাখলাম, অবাধবদনশীল বস্তুর ক্ষেত্রে W বসবে mgh, আর ধীরে গতিশীল বস্তুর ক্ষেত্রে W বসবে হাফ এমভি স্কয়ার। আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখার আছে, তোমরা ভালো করে পড়ে যাও। আমিও, তোমরা ভালো করে পড়লেই তবে আমার আগ্রহ হবে ভালো করে শেখার। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমার যে লিঙ্ক দেবো কমেন্টে জানাবে, আর কোনো সমস্যা হলে সেটা অবশ্যই জানাবে কমেন্টে, তার জন্য আমি অপেক্ষা করবো। এবং তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলেই আর তোমাদের যে বই আছে সেটাও সঙ্গে সঙ্গে পড়তে থাকো। আর লকডাউনের সময় আমি তোমাকে বলছিলাম বাড়িতে ভালো করে পড়ো। আবার পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশটা পার্ট 1 কমপ্লিট করে দিলাম আজকে তোমাদের, তারপরে পার্ট 2 ভিডিও নিয়ে পরের দিন আমি আবার ফিরে আসবো। ভালো করে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আজকে বলি শেষ করে দিলাম, আবার পরের দিন দেখা হবে।